দ্য ইভেন্টফুল ওয়ার্ল্ড এর আজকের নিবেদন ভালোবাসার রূপ রস গন্ধ। 1960-এর দশকের পর লাগাতারভাবে ঘটে যাওয়া জীবনের ঘটনাবলী নিয়ে রচিত অচলের লিখিত গ্রন্থ ভালোবাসার রূপ রস গন্ধ। এই গ্রন্থ রচনা করতে গিয়ে ভাবতে হলো আমি কাঁচা পাকা কোন পর্যায়ের লেখক হিসাবে জনসমাজে স্বীকৃত বা পরিচিত নই। জীবন পথে চলতে গিয়ে ভালোবাসাকে মূলধন করে জীবনযাত্রা শুরু করেছিলাম। এ দেহ বাণিজ্য পরিপূর্ণ ছিল প্রেম প্রীতি ভালোবাসায়। এই মূলধনের শ্রীবৃদ্ধি ঘটাতে স্ত্রী পুত্র পরিজন সমাজ সংসার পরিজনের দরবারে আমার মূলধন নিয়োগ করেছিলাম। লাভ দূরের কথা, আসলও ফেরত পাইনি। আজ জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে না পাওয়ার বেদনা হতে হারানোর দুঃখ বুকে নিয়ে গৃহ একাকিত্ব বরণ করেছি। সে প্রায় 40 বছর আগের কথা। তখন আমার বয়স 22 বছর। আমি স্নাতক শ্রেণীর প্রথম বর্ষের ছাত্র। প্রয়োজনের তাগিদে লজিং পরিবর্তন করে বগুড়া আসতে হয়েছিল। লজিং বাড়ি পরিত্যাগের পূর্বদিন সকালে ছোট একটা চিঠি অতি সন্তর্পণে নিধি রানীর হাতে অর্পণ করেছিলাম। মনে করি সেদিন অন্যায় এবং অপরাধ বোধ আমাকে ভীত ও সন্ত্রস্ত করেছিল। নিধি রানীও বিস্ময় আবেগ মিশ্রিত কম্পিত হস্তে তাহা গ্রহণ করেছিল। এই এক টুকরো পত্রখণ্ডে কি এমন ভয়ভীতি সংকোচ লুকিয়েছিল যে দাতা ও গ্রহীতা দিতে এবং নিতে উভয়ই অপরাধ বোধের বিড়ম্বনায় জীবনের স্বভাবসিদ্ধ ছন্দকে হারিয়েছিল। আমি সেদিন আমার দুঃসাহসের পরাকাষ্ঠা দেখাতে পিছপা হইনি। তদ্রূপ গ্রহীতা নিধিরানী অম্লমধুর অনাস্বাদিত প্রেম নিবেদনে জ্ঞানে প্রত্যাখ্যান করতে পারিনি। প্রেম নিবেদন বলবার হেতু খুঁজলে পাঠক আপাতত নাও পাইতে পারেন। এই মুহূর্তে আপনি যে অবস্থায় আছেন সেখানে যে সন্ধিতে অবস্থান করুন, সে অবস্থা হতে আপনি 22 বছরের যুবক বনিয়া যান এবং নিধিরানীর মতো পরমা সুন্দরী ষোড়শীর 2-1 বৎসর রূপ সুধা পান করুন এবং সেই সঙ্গে তার 2-1টি কটাক্ষ বাণে আহত হন ও নিজে তাকে নয়নের সম্মোহন বাণে বিদ্ধ করুন। অতঃপর 2-4 দিন তার কোকিল বিলিন্দি কণ্ঠের গান শ্রবণে মুগ্ধ হন। তখন বুঝবেন আপনি ছোট্ট চিঠিতে অবশ্যই প্রেম নিবেদন করেছেন। কি লিখেছিলাম তা অবশ্যই বলা আবশ্যক। আমি লিখেছিলাম, আমি তোমাকে ভালোবাসি। মনে করেছিলাম এই কথা তোমাকে কোনোদিন জানাবো না। যেদিন এখান থেকে চলে যাব সেই দিন জানাবো। কিন্তু বিদায়ের দিন যে এত নিকটে তা আমি জানতাম না। আগামী দিন 10 ঘটিকায় এখানকার পাঠ সেরে বাড়ি চলে যাব। সম্ভবত এই বলাই প্রথম বলা এবং শেষ বলা। আর হয়তো জীবনে তোমাকে আর দেখতে পাবো না। না, নিধির মধ্যে কেবল নিধি ভিন্ন অন্য কিছু দেখতে পাইনি। সেদিন ভাবনায় স্থান পেয়েছিল ভালোবাসার ধন ভিন্ন জীবন ব্যর্থ, নিধি ভিন্ন এ জীবন মরুসম, জগৎ সংসার মিথ্যা, কোকিল কণ্ঠ কর্কশ, নদী প্রবাহ শূন্য, গোলাপের সৌরভ নিষ্প্রাণ, পৃথিবী রূপ রস গন্ধ বিলাতে ভুলে যাবে, চন্দ্র শোভা রাহু গ্রাস করবে, পিতা মাতা আত্মীয় পরিজন সকলই মিথ্যা, একমাত্র নিধি আমার কামনা বাসনা ও ভিন্ন আমার বাঁচা মোরা সমতুল্য। সকল হতে সব কি হতে সুন্দর পবিত্র মধুময় না ভাবলে সকল কিছুকে উপেক্ষা করে তাকে প্রেম নিবেদন করলাম কিভাবে? 22 বৎসর বয়সকালে আবেগ উদাস ভাবময়তা এই পরিণত বয়সে পাবো কোথায়? যতটা সম্ভব প্রেম স্মৃতি অমীয় সাগরে অবগাহনে কিছু প্রেম রসের কথা শোনাতে পারি তাই শোনাবো। লেখক হিসাবে আমি অচল, এটা আমার ছদ্মনাম। আমার আসল নাম রাধিকানাথ।
পিতামাতার দেওয়া নাম তাহাদের অমর্যাদা করতে আমার স্বাদ ও সাধ্য কোনোটাই ছিল না। শ্রীকৃষ্ণ প্রেমিকা রাধা, যদিও রাধার সঙ্গে নাদ যোগ করে পুরুষ পরিচয় ব্যাকরণ সম্মত, কিন্তু বিদ্যালয় জীবনে বন্ধু বান্ধবদের রসিকতা শ্রীকৃষ্ণ প্রেমিকা রাধিকা বানিয়ে ছাড়ত। আমি মনে মনে অখুশি হতাম। পিতামাতা ওই নামে ডেকে কোন পুণ্য অর্জন করেছেন কিনা জানি না। আমি বন্ধু বান্ধবদের রসিকতা আলাপনকালে পিতা আমার নামকরণ রাধিকা নাথ করে ঠিক করেন নাই, এরূপ মনে হতো। বগুলা কলেজে ভর্তি সময়ে নাম পরিবর্তনের ঝামেলায় যায়নি। সে সময় পরিবর্তনের রেওয়াজ খুব একটা ছিল না, কিন্তু বন্ধু মহলে রমেন নাম প্রচার করলাম। কলেজ বন্ধুরা আমাকে রমেন নামেই চিনতো, জানতো এবং ওই নামেই ডাকতো। এমনকি কলেজে পড়াকালীন যেখানে যেখানে লজিং থেকে পড়াশোনা করেছি সেখানকার জনসাধারণও ওই রমেন নামেই জানত। যেদিন আমি নিধি রানীকে পত্রাকারে জানিয়েছিলাম আমি তোমাকে ভালোবাসি, সেদিনের বৎসরকাল পূর্বে আমি সুধারানীকে প্রথম দেখি। দিনটি ছিল আমার কাছে বিষাদ মধুর। পৌষ মাসের শেষ দিন, অর্থাৎ পৌষ সংক্রান্তি। পূর্বে বলেছি বগুলা শ্রীকৃষ্ণ কলেজে পড়াশোনা করার নিমিত্ত লজিং বাড়িতে থাকতে এসেছি। সেটা নিধি রানীর কাকার বাড়ি। রাত্রি 9টায় এক বন্ধুর সাথে পূর্ব নির্বাচিত পরিচিত লজিং বাড়ির অদূর হতেই জনকোলাহল কানে আসছিল। বাড়িতে পদার্পণ করে দেখলাম নানা বয়সের পুরুষ মহিলা উঠোনে সারিবদ্ধ হয়ে ভোজনে রত। বাড়িতে প্রবেশ পূর্বে বাড়ির মালিক উপেন রায়ের দ্বিতীয় পুত্র হারাধন সমাদরে হাত ধরে বললে, আসুন রমেনদা। আমরা তাকে অনুসরণ করে তাদের পড়ার ঘরে গিয়ে বসলাম। হারাধন বলেই চলেছে, আপনার তো বিকেলেই আসবার কথা, বেশ রাত করে ফেললেন। বাড়িতে 25 বছর এই পৌষ সংক্রান্তিতে পাড়া প্রতিবেশীদের নিয়ে চড়ুই ভাতির ভোজ ব্যবস্থা হয়। এবারও সেই তাই হচ্ছে। আমার উচিত ছিল সাথে করে উপর থেকে নিয়ে আসা। এসব ঝামেলার সময় পাইনি, এর জন্য আমি দুঃখিত। আমার বন্ধু আনন্দ বলল, আমরাও ক্লাবের একটা বিশেষ বৈঠকে বসেছিলাম, এই কারণে আসতে দেরি হলো। হারাধন বাহির হতে খুবে বলল, এটাই ছিল ভোজের চতুর্থ বৈঠক, আর বেশি লোকজন নাই, চলুন এবার আমরা সকলে খেয়ে নিই। আমি দ্বিরুক্তি না করে আনন্দকে বললাম, চল, কাজের বাড়ির ঝামেলা মিটিয়ে দিয়ে পরে খেয়ে এসে কথা বলা যাবে। সম্ভবত শেষ বৈঠক। আমরা সর্বসাকুল্যে 20-25 জন একটা সারিতে বসেছি। প্রায় সকলের দৃষ্টি আমার উপর, যেহেতু আমি নবাগত অপরিচিত। যারা একসঙ্গে খেতে বসেছিল, আলাপচারিতা প্রশ্ন উত্তরে বুঝলাম এদের প্রায় সকলেই দাদা ভাই কাকা খুড়ো নিজজনেরা। ইহাদের অনেকের প্রশ্ন উত্তরে আমার পরিচয় পরিচিতি আগমন স্থিতিগণ সকলেই অবগত হলেন। আমার নিজেকে আর কোনো প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন হলো না। খাবার প্রাক্কালে কোনো এক মুহূর্তে ডাইনে চোখ ফেরাইতে যাকে দেখলাম সে প্রেমিকা নিধি রানী, যাকে বৎসরান্তে দিয়েছিলাম প্রেমপত্র, জানিয়েছিলাম আমি তোমায় ভালোবাসি। এ দিনটি কেন বিষাদ মধুর তা পাঠকদের জানাবার কৌতূহল নিবৃত্ত করছি। আমার প্রেমিকা নিধি রানীর প্রথম দর্শন দিবসটি কেন বিষাদপূর্ণ ছিল তা বলা আবশ্যক। আমি চূর্ণী নদী তীরবর্তী হাঁসখালি সংলগ্ন পাটিকামারি গ্রামে রায়বাড়িতে পৌঁছাতে রাত 9টার অধিক বেজেছিল, সেটা নিশ্চয়ই অবগত আছেন। যে বাড়ি হতে লজিং কালে সমাপ্তি টেনে নতুন লজিং বাড়ি আসলাম, যে গ্রামটির নাম পার বাটিকামারি। আসলে বাটিকামারি একটি গ্রাম, চূর্ণী নদী গ্রামটিকে দ্বিধাভুক্ত করেছে। পরিচিতির সুবিধার্থে পূর্ব তীরবর্তী অংশ পার বাটিকামারি এবং পশ্চিমে তীরবর্তী অংশের নাম বাটিকামারি। গ্রাম দুটির দৈর্ঘ্য আছে, প্রস্থ নাই। প্রস্থ নাই বলছি এ কারণেই, কারণ সরলরেখার যেমন প্রস্থ মাপা যায় না, ঠিক তেমনি নদীর দুই পার বরাবর পরপর এক একটি বাড়ি। উভয় গ্রামের নামকে বাঁচতে অতি অপ্রশস্ত কাঁচা রাস্তা উত্তর দক্ষিণে প্রসারিত। উত্তর প্রান্তে পশ্চিম তীরবর্তী ভৈরবচন্দ্রপুর তখন সময়ের নামে স্কুল ফাইনাল বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় ছিল।
বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠ নদী তীর পর্যন্ত বিস্তৃত। এখানেই পারাপার হওয়ার খেয়া থাকে। খেলার মাঠের দক্ষিণে সপ্তাহে দুদিন হাট বসার ছোট বাজার। বাটিকামারি দই গ্রামের দক্ষিণ প্রান্তে হাঁসখালির উপর দিয়ে কৃষ্ণনগর বগুলা পাকা রাস্তা। অবশ্য চূর্ণী নদী থাকায় পাকা রাস্তা সরাসরি সংযোগ ছিল না। বুঝতে অসুবিধার কারণ নেই, পূর্বেই উল্লেখ করেছি গ্রাম বাংলার ইতিহাস প্রসিদ্ধ বনেদি গ্রাম হাঁসখালি। এখান হতে জেলার সদর শহর কৃষ্ণনগর ও নিকটস্থ বগুলা রেল স্টেশন এ অঞ্চলের মানুষের বহির্বাংলার সংযোগ কেন্দ্র। কাজেই হাঁসখালি নগরকেন্দ্রিক সভ্যতার স্পর্শে থানা, বিডিও অফিস এবং মাধ্যমিক বিদ্যালয় বেশ আগেই স্থাপিত হয়েছিল। চূর্ণীর উভয় তীরের বাটিকামারিতে শতকরা 100 জনই চাষি পরিবার যুক্ত। জনসংখ্যার 95% পূর্ববঙ্গের উদ্বাস্তু। সকলেই হিন্দু সম্প্রদায় ভুক্ত হলেও জাতিভেদের পশরা এদের আলাদা শ্রেণী পরিচয় নিজস্বও আপন করে নিয়েছে। এখানে কৃষি, কৈবর্ত, সদ্গোপ, নমশূদ্র প্রধান। এ সকল সম্প্রদায়কে চেটো জাতীয় শোষক উচ্চ বর্ণ চিহ্নিত 2-4 ঘর নাপিত, থুড়ি, নরসুন্দর ও বায়ন অর্থাৎ ব্রাহ্মণ বসবাস করেন। কবি জসিমউদ্দিন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দেখেননি দ্বিধাখণ্ডিত বাংলার উদ্বাস্তু পল্লীর প্রাকৃতিক দৃশ্য। দেখেননি সর্বহারা উদ্বাস্তু পল্লীর নিঃসম্বল মানুষদের অনভ্যস্ত নিদারুণ জীবনযাপন। যদি দেখতেন, পল্লী প্রকৃতির যে অপরূপ রূপের বর্ণনা দিয়া গিয়েছেন, সে রূপের বর্ণনায় নিজেদের গভীর পল্লী প্রেমের জীবন্ত প্রতিফলন ঘটিত কিনা সন্দেহ। কলম বোধ করি চমকে উঠত অসম্পূর্ণ সত্য লিখতে। পুরুষানুক্রমে দীর্ঘ সময়ে গড়ে ওঠা প্রেম প্রীতির বন্ধন ছিন্ন করে স্বজন শূন্য দেশে মাঠের বা নদীর কূলে গড়ে তোলা বসত বাড়ির দৃশ্য কত করুণ। সেদিনের পল্লীর নিখুঁত ছবিতে ফুটে উঠেছিল ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি। আজ অর্ধ শতাব্দী পরেও প্রাণবন্ত মধুর সম্পর্কে গড়া পরিবেশ ফিরে পেলাম না। গড়ে তুলতে পারেনি একান্ত আপনজন বলে মেনে নেওয়ার মানুষ। এই উদ্বাস্তু গ্রামবাসীরা যদিও 20-25 বছর পূর্বে এখানে বসতি স্থাপন করেছে, স্বপ্ন বিস্তর বাঁশের জমিতে 2-4টি ফলের গাছ ভিন্ন অন্য কোনো গাছপালা নাই। নদীর কোল বরাবর অবিন্যস্ত বেওয়ারিশ বাবলা, পিটুলি আর ডুমুর গাছ। পাটকেমারির গ্রাম সংলগ্ন পশ্চিম অংশে গ্রাম হতে পশ্চিমে চাষযোগ্য বিল জমি। বিলের পশ্চিম দিক ক্রমশ ঢালু। গ্রামের কাছাকাছি অংশে চাষ হলেও গভীর অংশে প্রায় অনাবাদি থাকে। মাঠের সঙ্গে খাল মাধ্যমে চূর্ণীর যোগ আছে। বর্ষার সময় গ্রামের মানুষ মাছ ধরে খাওয়ার সুবিধা ভোগ করে থাকেন। ওপারের অর্থাৎ পার বাটিকামারির ছবিও অনুরূপ। কেবলমাত্র গ্রাম সংলগ্ন কিছু অংশে সামান্য সবজির আবাদ, বাদবাকি ধান পাটের আবাদ হয়। আমি পূর্বেই অবগত করাইয়াছি, প্রি ইউনিভার্সিটি অধ্যয়ন শুরুর প্রথম অবস্থায় পার বাটিকামারিতে উপেন মণ্ডল মহাশয়ের বাড়িতে লজিং জীবনযাপন শুরু। বৎসরকাল পার বাটিকামারিতে অবস্থানের অন্ত দিবস এবং বাটিকামারিতে উপেন রায় মহাশয়ের বাড়ি লজিং গ্রহণের দিবসটি বিষাদের কারণের উল্লেখ করতে গিয়ে স্বাভাবিকভাবেই পূর্ব প্রসঙ্গক্রমে কিছু বলিতেই হয়। যেমন আমার প্রেম কাহিনী শুনবার আগে আমি কে এটা জানার ইচ্ছা পাঠকদের জানবার উৎসুক হয়। সংশয় এই কারণে, কর্মজীবনের সমাপ্তির প্রায় 2 বছর বা 4 বছর বাঁচবার আশা অবসরপ্রাপ্তদের খুবই কমই পূরণ হয়। ঘটনা প্রবাহ কোথায় কত দূরে নিয়ে যাবে সেটা মানুষের অজানা। নৈরাশ্য যতই দুর্বল করুক, দীর্ঘ জীবনের আশা কেউই পরিত্যাগ করতে পারে না। 2-4খানি ধর্মপুস্তক পড়ে পরকাল, পরজন্ম, দেব দ্বিজে, ধর্ম ঈশ্বরে পরিপূর্ণভাবে অবিশ্বাসী হলাম। বিশ্ব জগতে আমার ঠাঁই নাই। কর্মজীবনে বেশ কাটছিল। ছেলে মেয়েদের শিখাতে গিয়ে উপদেশ, বকুনি, মাঝে মধ্যে পিটুনি, এসব করে বেশ সময় কেটেছে। এখন বড় একা, নিঃসঙ্গ, মনে হয় সময় কাটে না। তাই নিতান্ত সময় কাটাতে স্মৃতিচারণ করছি। স্মৃতিচারণে উপন্যাসে অসত্যের আলাপন সযত্নে পরিহার করি। তখন
তথাকথিত পূর্ব পাকিস্তান বর্তমানের বাংলাদেশ আমার জন্মভূমি। রাজনৈতিক ডামাডোলে, নিরাপত্তার অভাবে মিলিটারি পাকিস্তান শাসক আইয়ুব খাঁর সময়ে সর্বস্ব হারাইয়া 1958 সালে অধুনা পশ্চিমবঙ্গের নদিয়ায় চলে আসি। অতি দৈন্যদশার মধ্যেও শিক্ষা লাভের প্রবল ইচ্ছা বলবৎ থাকায় প্রাইভেট পরীক্ষায় স্কুল ফাইনাল পাশ করি। 30 টাকা সংগ্রহের অসমর্থে কলেজ ভর্তি হতে পারিনি। 2 বছর পর বগুড়া কলেজে প্রি ইউনিভার্সিটিতে ভর্তি হই। হতদরিদ্র মজুর প্রধান জীবনযাপনকারী অজপল্লী পাকুড়গাছি গ্রাম তথা আমার পিতামাতার আশ্রয়স্থল আজকালের প্রজন্মের মানুষের ভাবনার অতীত। অজপল্লীর কত ভীষণ করুণ হতে পারে সে চিত্র ভাষায় রূপ দেওয়া ততোধিক কঠিন। অনামি ঝোড় নদী তীরে অবস্থিত ঝোড়মুড়াগাছা, ঝোড় নদীর স্মৃতি বুকে করে ঝোড় নদীকে নদী নামে বাঁচিয়ে রেখেছে। ঝোড়মুড়াগাছা সংলগ্ন উত্তর প্রান্তে পূর্ব পশ্চিমে বিস্তৃত পলদা মুড়োগাছাও ও আন্দুলপোতা গ্রাম। পলদা নদী তীরবর্তী বসতি, বর্তমানে পলদা বিল নামে সরকার সহযোগী বিশেষ নামকরা মৎস্য চাষ কেন্দ্র। ঝোড়মুড়াগাছার দক্ষিণ সীমানায় প্রাচীন বটবৃক্ষ হতে দক্ষিণে ছোট্ট একটি ফাঁকা আউশ পাট ক্ষেত্রের মধ্যের পর পাকুড়গাছি কলোনি পাড়া। এ পাড়াতে সরকারি অনুদানপ্রাপ্ত নিম্নবর্ণের সর্দার, বাগদি, বাউরি সম্প্রদায়ের উদ্বাস্তু সম্প্রদায়। অপেক্ষাকৃত সবল 2-4 ঘর বিনিময় প্রাপ্ত চাষি কৈবর্ত ও গোয়ালা ঘোষ। এখানে অবস্থিত খেয়াঘাট। এই ঘাট পেরিয়ে ভীমপুর। এখানে সপ্তাহে 2 দিন হাট বসে। ঝোড়ের এপারের 7-8টি গ্রামের লোক বাজার ঘাট সারে। এখানেই কেবল একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। তাই পাকুড়গাছি গ্রামের নতুন বসতি পাওয়া জিওল গাড়ি ও ভড়ভড়িয়া বিলের মাঝ বরাবর পূর্ব পশ্চিমে শূদ্র সম্প্রদায়ের সর্বহারাদের বাস। আমি এই সকল পরিবারের এক হতদরিদ্র পরিবারের সন্তান। অনেক চেষ্টার পর পার বাটকে মারিতে কলেজে পড়াশোনা চালাবার আস্তানা জুটেছে। ইহা যথেষ্ট বলে বিবেচনা করা স্বাভাবিক। আমার আশ্রয়দাতা উপেনবাবু অন্যের মূল্যায়নে বাবু বলে সম্মান পেয়েছেন কিনা সেই হিসাবে আমার প্রয়োজন নেই। তার হৃদয়ের প্রশস্তি করে কেহ তৃপ্তিবোধ না করলেও আমার কিছু যায় আসে না। তিনি সুপ্ত মনে হিন্দুর জাতিভেদের গৌরবের অহংকার স্থান দেন কিনা এসব ভাবা আমার কাছে নিরর্থক। তবে তিনি যে বিত্তবান চাষি, ভালো পরিমাণ ভূ সম্পত্তির অধিকারী, এ কথা গ্রামবাসীদের নিকটস্থ গ্রামবাসীরাও এক বাক্যে স্বীকার করেন। বাড়িতে শারদীয় দুর্গাপূজার স্থায়ী মন্দিরও আছে। দুর্গা মন্দির নিকটস্থ বহির বাড়িতে এই পক্ষের কনিষ্ঠ ও একমাত্র সন্তান সত্যেনের পাঠ ও শয়ন গৃহ। সেই গৃহেই আমার থাকবার স্থান। প্রথম দিবসেই অন্দর মহলে খাদ্য গ্রহণ প্রাক্কালে বুঝলাম যিনি খাদ্য পরিবেশন করছেন ইনিই উপেনবাবুর দ্বিতীয় পক্ষের স্ত্রী সুরমা। খর্বাকৃতি বললে ভুল হবে, তবুও স্বাস্থ্যবতী এবং অনূর্ধ্ব 25 বৎসর বলে যে অনুমান করেছিলাম, পরে সুরমা কাকির মুখেই সে সত্যতা প্রকাশ পেয়েছিল। সকালে এবং কলেজ হতে প্রত্যাগমনের পর চা জলখাবার সুরমা কাকি কর্তব্য জ্ঞানে সযতনে 10 বছরের প্রমথা কন্যা অনিতার মাধ্যমে আমার অধ্যয়ন কক্ষে বসেই যথাসময়ে পেয়ে যাচ্ছি। সকাল 10টা এবং রাত্রি 9টায় খাবার গ্রহণকালে অন্দরমহলে যাই। অন্য সময় ভিতর বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। এখানে অবস্থান করার তৃতীয় দিবসের সন্ধ্যায় এই গ্রামের একমাত্র কলেজ পড়ুয়া সোমেশ্বর বিশ্বাস আমার শয়ন অধ্যয়ন কক্ষে প্রবেশ করে উৎফুল্ল মনে আসন গ্রহণ করে বলল, তুই রমেন? আমি মাথা সঞ্চালনের স্বীকৃতি জ্ঞাপন করলাম। এবার একটু নড়ে চড়ে বসে যেন ওয়াটারলু যুদ্ধ জয়ের আনন্দে বলে চলল, রমেন। প্রথম দর্শনেই তুই বলে সম্বোধন করে কিছু মনে করলি না তো? কিছু শুনবার অপেক্ষা না করে বললে, আমি গোপালের কাছে গতকাল রাতে শুনলাম রমেন নামের একটি ছেলে উপেন মণ্ডল মহাশয়ের বাড়ি থেকে বগুড়া কলেজে প্রি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গত 10 থেকে ক্লাস করছে। আমিও এবার
কলেজে ভর্তি হয়েছি, ভাবলাম যাক এবার একটা বন্ধু পাওয়া গেল বটে। শোন, কাল থেকে আমরা দুজনে একসঙ্গে কলেজ যাব। আমি সোমেশ্বর বিশ্বাস, প্রাইমারি স্কুলের উত্তরে আমার বাড়ি, তুই অপেক্ষা করিস, ডেকে নিয়ে যাওয়ার দায় আমার। আমি অজ পল্লীর নিঃস্ব নিঃসম্বল দরিদ্র পিতা মাতার সন্তান। 4 ভাইয়ের মধ্যে আমি তৃতীয় মধ্যম। বড় 2 ভাইয়ের জন্মজুরির উপর অর্ধাহারে অনাহারে দিন কাটে। ছোট ভাই অনেক ছোট, সে 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। শিক্ষা লাভের প্রবল ইচ্ছা বসে অতি কষ্টে কলেজে ভর্তি হয়েছি। এক সহৃদয় আত্মীয়ের বদান্যতায় এখানে আশ্রয় পেয়েছি। সোমেশ্বরের বাবা কাকারা 5 ভাই, যৌথ পরিবার। সোমেশ্বর পিতার দ্বিতীয় সন্তান। পরিবারের লোক সংখ্যা 57 জন। সোমেশ্বর সহ 5 জন লেখাপড়া করে, আর সকলেই কৃষিকাজের সঙ্গে যুক্ত। আর্থিক সচ্ছলতার দিক হতে ওদের পরিবার কোনো অংশে কম নয়। দুটি পরিবারের মধ্যে যথেষ্ট সৌহৃদ্যতা আছে। আরো অনেক কথার পর সোমেশ্বর বাড়ি গেল। সাক্ষাৎকারের পরদিন হতে কলেজে যাওয়া আসার সঙ্গী সাথী বন্ধু সকলই হলো সোমেশ্বর বিশ্বাস। শুধু কলেজ পথের সাথী থেকে লম্বা সময়ের অসময়ের আনন্দ দুঃখের বাদ বিসম্বাদের এবং রসিকতার সাথী। বাদ বিসংবাদ মামুলি, মাঝে মধ্যে যা একটু হতো পরদিন থাকতো না। বিশেষ করে সে গ্রামেরই ছেলে, তাই গ্রামের সকলেই চেনে জানে ভালোবাসে। সেই গ্রামবাসী বিশেষত পড়ুয়া ছেলে মেয়েদের কাছে রমেনদা হিসাবে সম্পর্ক গড়ে দিল। অল্প দিনের মধ্যে ছেলে মেয়েদের আপনজন রমেনদা। ছেলে মেয়েদের রমেনদা তাদের পিতামাতার নিকট স্নেহের পাত্র হিসাবে স্নেহ আদর ভালোবাসার সম অংশীদারে পরিণত হলাম। কথাবার্তা আলাপ আলোচনা খেলাধুলা মেলামেশার মধ্যে দিয়েই সান্নিধ্য সংযোগ পরিধি বিস্তৃত হয়। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। হলপ করে বলা যায়, এই গ্রামে যতদিন ছিলাম সোমেশ্বরের মতো অতি নিকট আর দ্বিতীয় ছিল না। সে একদিন আমার কাছে এমন অসঙ্গত এবং ক্ষতিকর দাবি জানালো, সে কল্পনাও করি নাই। এমন কি প্রতিজ্ঞা করলো, যদি আমার দাবি পূরণ না করিস তবে তোর সঙ্গে আমার চিরদিনের জন্য বিচ্ছেদ, এও জেনে রাখ। আমি বললাম, ভনিতা রাখ, এবার কি দাবি সেটা পেশ কর। শোন, দাবিটা আহামারি কিছু একটা নয়। সবসময় আমি একান্তভাবে তোকে কাছে পাই, কিন্তু বিশেষ একটা সময়ে তোকে সঙ্গ দিতে আমি নিজে সংকোচ অনুভব করি। যে সময়টা আমার সকল ভাবনা চিন্তা কাজকর্ম ভুলে অতি নিবিড়ভাবে আলিঙ্গন করে চরম তৃপ্তি লাভ করি। আমার এই নিঃসঙ্গ সঙ্গে তোর উপস্থিতি, তোর অংশগ্রহণ না করানোই আমার বড় কষ্ট হয়। নীরব কেন বন্ধু? তুই আমার সকল কাজের সাথী, সমবয়সী, সম উদ্দেশ্য সাধনে ব্রতী। আজ আমার কর্তব্য, কত আনন্দ, কত গর্ব। সমাজ সেবার ভাবনায় ক্লাব বিদ্যালয় গড়ার পরিকল্পনা, এসব শুভ্র চিন্তা বাস্তবায়নের নীতি নির্ধারণ সকল আলোচনা হতে পারে। আর একটা নিজস্ব ইচ্ছা জানাতে তোকে বিমানা দেখে বড় কষ্ট বোধ করছি। তার চেয়ে আপন করে কাউকে কাছে পাইনি। তাই তোমার আনন্দ আমার শোক একা ভোগ করে শান্তি পাচ্ছি না। তোকেও তার ভাগ দিতে চাই। তুই বল, ভালোবাসা কি অন্যায়? ভালোবাসা কি পাপ? এ সকল প্রশ্ন আমাকে বড় পীড়া দিত। এখন আর তেমন সংকোচ বোধ করি না। প্রায় বছর 5 হবে প্রথম তাকে আপন জ্ঞানে ঠাঁই দিয়েছি। বড়দের কাছে অপরাধ বোধে গোপন রেখেছি, কিন্তু পাপ অন্যায় বোধের দুঃখ আমি আর পাই না। বরং এমনই বোধ হয় তার সঙ্গভিন্ন কর্মে উৎসাহ হারায়, ধর্মে মতি ফুরাবে। তুই সহকারী শ্রেণীবন্ধু, তুই যদি তাকে ভালোবাসতে পারিস তাহলে আমি আমাকে সার্থক বলে ভাবতে পারি। আমি যাকে ভালোবাসি তাকে কেউ ভালোবাসলে অতি প্রিয়জন জ্ঞানে একান্তভাবে ভালোবেসে নিরবিচ্ছিন্ন সুখ আনন্দ লাভ করতে পারবো। শেষে সে মৃদু হেসে বলল, আমি বেশ অনুমান করতে পারছি তোর মনে সহজসিদ্ধ স্বাভাবিক ভাবের ছন্দ পঠন ঘটেছে। তোর চোখ বলছে তুই যেন ভীষণ অস্বস্তিকর অবস্থায়
আবদ্ধ হওয়ার ভয়ে কাতর হয়ে পড়েছিস। আমার পৃষ্ঠে আলতো করে হস্ত বুলিয়ে সান্ত্বনার সুরে অভয় দিয়ে বলল, আগেই বলেছি তেমন কিছু নয়, মোদ্দা কথাটা যে আমি ধূমপানে অভ্যস্ত, অর্থাৎ বিড়ি সিগারেট খাই। তোকে ধূমপানে অভ্যস্ত হতে হবে। বিষয়টি যখন বুঝলাম তার দাবিটি আদতেই মামুলি এবং বন্ধুসুলভ, তখন দুর্ভাবনা পরিত্যাগ করে স্বাভাবিক হতে পারলাম। আমি বললাম, তুই চিকাগো মহাধর্ম সম্মেলনে বিবেকানন্দ যেমন বক্তৃতার সবাই উপস্থিত জনগণকে আনন্দে মুগ্ধ করে নীরব করতে সমর্থন হয়েছিলেন, তুই দাবি এমন বক্তৃতা বললি আমি বিশ্বত্রাস হিটলারের তরবারিক আঘাতের ভয়ে নীরব রইতে বাধ্য হলাম। এরূপভাবে দাবি পেশ করার প্রয়োজন দেখি না। হ্যাঁ, তুই এ বিষয়ে নিতান্তই শিশু, কথাটা ভুল করে বলে ফেললাম, বরং বলা যায় মাতৃগর্ভে। অভিজ্ঞতা নির্ভুল জ্ঞানের প্রতিপাদ্য বিষয়। কার যে কখন কি প্রয়োজনে সেটাই বলা কঠিন। আমার অতি প্রয়োজন, যা হয়তো তোর কাছে অতি ঘৃণা সামগ্রী। এক্ষেত্রে তুই নির্দ্বিধায় বলবি এটা তোর অন্যায় আবদার, স্বাস্থ্যবিধিতে অতীব অনিষ্টকর, সুতরাং ইহা পরিত্যাজ্য। যাহারা ধূমপায়ী তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অন্যের, সেই সঙ্গে পরবর্তী প্রজন্মের পক্ষেও অনষ্টকর। আমি ধূমপায়ী হলেও আমার অর্জিত জ্ঞান ধূমপানে কখনোই স্বীকৃত দেয় না। তুই বলবি আমি একটি জ্ঞান পাপী পণ্ডিত মূর্খ, আমি সামাজিক বিচারে দণ্ডনীয়। ধূমপান করার সম্পর্ককে তুই কোনো যুক্তি খুঁজে পাবি না। আসলে তুই যতই সত্য হোস বা তোর যুক্তিকে এক বাক্যে সমর্থন জানাবে সকলে, এমনকি আমিও, তবুও আমি আমার অপরাধের জগৎ হতে মুক্তির কোনো চেষ্টায় নিশ্চেষ্ট রইব। কেন নিশ্চেষ্ট রইব? সে তত্ত্ব লাভ করেছিস? নেশার তত্ত্বজ্ঞানে আমার কোনো প্রয়োজন নাই। জীবনের এমনি খেলা, আজ যেটাকে প্রয়োজন মনে করতে পারছিলে না, কাল সেটাই হয়তো বেশি প্রয়োজন হতে পারে। নেশা ক্ষতিকর, অনিষ্টকারী বলে দূরে সরিয়ে রাখছিস, আগামী দিনে এই ক্ষুদ্র নেশাপেক্ষা বড় নেশায় উন্মত্ত হতে পারিস। কার কখন কিসে মতি হয় আর কোন গতিতে জীবনের ইতি হয় সে জানার সুবিধা কিন্তু নাই। তাই বলে এটা মনে ভাবিস না নেশার গুণকীর্তনে তোকে মুগ্ধ করতে চাইছে। তোকে বিভ্রান্ত করে বিপদগামী করার অতিপ্রায় আমার নাই। আমি যতই নিজের শুদ্ধতার সাফাই গাই না কেন, তাতে তোর বিশ্বাস জন্মাবার কোনো কারণ নেই। যেহেতু ধূমপান করবার মতো মন্দ কর্মে অংশগ্রহণ করার প্রস্তাব শুভমনের পরিচয় বহন করে না, তুই এবার নীরব রইতে না পেরে বলবি, এ বুঝেও কেমন এমন দাবি বা প্রস্তাব গ্রহণের প্রস্তাব রাখলাম। এর উত্তরটা যেমন স্বতঃসিদ্ধ তেমনই স্বাভাবিক। বন্ধু হীনেন কুতঃ সুখম। বন্ধু সে যে সহকর্মী, সহধর্মী, সহসাথী। বন্ধু সে যে দুঃখে সুখে, শ্মশানে, রাজদ্বারে, সকল স্থানে সবকিছু সমানভাবে অংশ নেয়। দেখো, নয়ন মেলে দেখো, খেলোয়াড় খেলার সাথী খুঁজে চা পাই চায়ের আড্ডায় নিয়মিত উপস্থিত হয়, মাতাল সুরির দোকানে আসর জমায়, নেতারা মজলিসে অংশ নেয়, ভক্তরা নাট মন্দিরে জমায়েত হয়। আমরা দুজন একসাথে চলবো, এক কর্মে সময় কাটাবো, অথচ একটা বিষয় কেন অমিল থাকবে? আমরা মিলেমিশে একাকার হয়ে পূর্ণতা পেতে চাই। এরপরেও যদি আপত্তি থাকে সে তোর বিবেচনাধীন। পরবর্তী অংশের জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ইভেন্টফুল ওয়ার্ল্ড।